শত্রু কি আইডেন্টিফাই? না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশিদের কাছে একটি জনপ্রিয় নাম লুৎফুজ্জামান বাবর। আলোচিত নাম হবে না বা কেন? বাবরের কথা যখনই উঠানো হয় তখনই ইন্ডিয়ার ভূখণ্ডের কথা আমাদের মনে পড়ে যায়, যাহার কথা এখনও শোনা মাত্র ইন্ডিয়ার মতো ভূখণ্ড থরথর করে কেঁপে ওঠে। বলছিলাম বিএনপির সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের কথা, যাকে বর্তমানে বাংলাদেশের জনগণ নানা কারণে বাহবা বা স্বাগতম জানায়। সময়ের পরিক্রমায় অনেক ব্যক্তি হয়ে উঠেছেন বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রে। তবে কিছু নাম থেকে যায় ইতিহাসের পাতায়, যাদের নাম শোনা মাত্রই মনের ভেতরে কিছু আবেগ তৈরি হয়, কখনো বিস্ময় বা কখনো প্রশংসার, আবার কখনো বিতর্কের তীব্র ছাঁচ। তেমনই একটি নাম লুৎফুজ্জামান বাবর, যিনি বিএনপির সাবেক সংসদ সদস্য এবং একসময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। আজকের বাংলাদেশে বিশেষ করে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে তাহার নাম উচ্চারিত হলেই শুরু হয় নানা আলোচনা, ব্যঙ্গ, বিদ্রূপ, আবার কখনো হয় বাহবা। তবে বাবরের নাম কেন আলোচিত? কারণ তাহার নাম শুনলেই মনে পড়ে ভারতের ভূখণ্ড নিয়ে তৎপরতার গল্প। মুক্ত বাঁকাচ্ছে, মুক্ত অবস্থায় আমি আসতে পারছি, সেই জন্য মহান রব্বুল আলামিনের কাছে আমি শুকরানা গুজরাজুর করছি। বাংলাদেশে আমার দেশ, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশের জন্য, জনগণের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য আমার যদি জীবন দিতে প্রস্তুত হয় তাও আমি দিব ইনশাআল্লাহ তাআলা। সেই সাথে আজকে যে ছাত্র জনতার ঐতিহাসিক গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থানের কারণে 5ই আগস্টে আমাদের নতুন ভাবে যে স্বাধীন হয়েছি, ছাত্র জনতা ভাইরা বিভিন্ন আহত নিহত হয়েছেন। লুৎফুর রহমান বাবরের উত্থান হয়েছিল দ্রুত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির একজন প্রভাবশালী নেতা ছিলেন। 2001 থেকে 2006 পর্যন্ত বিএনপি জামাত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি। দায়িত্ব পালনকালে তিনি দেশের নিরাপত্তা, সীমান্ত নীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বাবরের কৌশলী ও বিতর্কিত সিদ্ধান্তের জন্য তিনি তখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং জনমনে আলোচিত হতে শুরু করেন। বাবরের আলোচনায় আসার অন্যতম প্রধান কারণ ছিল ভারতের ভূখণ্ড ও সীমান্ত নিয়ে নানাবিধ বক্তব্য। কিভাবে বাংলাদেশের সীমানাকে আমি বাড়াবো, দিস ইজ এ প্রায়োরিটি টু মি। তিনি ভারতীয় ভূখণ্ডে বাংলাদেশের প্রভাব বুদ্ধির সম্ভাবনা নিয়ে এমন কিছু বক্তব্য করেছিলেন, যা তার রাজনৈতিক দর্শন ও জাতীয়তাবাদী চেতনাকে প্রকাশ করলেও কৌশলগতভাবে ছিল বাস্তবতা বিবর্জিত। এর ফলে দু দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রক্রিয়া দেখা দিয়েছিল। তখনই বাবরের নাম উচ্চারণ করলেই একটি বিষয় সকলের সামনে চলে আসে, সেটি হলো ভারত ও বাংলাদেশ সম্পর্কের প্রতি একটি আগ্রাসী দৃষ্টিভঙ্গি। তিনি বহুবার বিভিন্ন বক্তৃতায় এমন ইঙ্গিত দিয়েছেন যে বাংলাদেশের উচিত ভারতের ভিতরে প্রবেশ করে শক্তিশালী অবস্থান তৈরি করা। যদিও এ ধরনের বক্তব্য অনেকের কাছে দেশপ্রেম পরিচায়ক মনে হতে পারে, আবার অনেকেই মনে করেন এটি ছিল রাজনৈতিক কৌশলের অংশ, যা পরিস্থিতিকে উত্তপ্ত করে তুলেছিল। যারা এনেছে বা যেই চক্র এনেছে তারা ডেফিনেটলি এই দেশের, এই জনগণের শত্রু। তো আমরা বর্তমান অবস্থাতে এটা অত্যন্ত খুব আর্লি আমাদের জন্য টু কমেন্ট সামথিং। আমরা এটাকে ইনভেস্টিগেট করছি। ইতিমধ্যে কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে, আমরা দেখছি 5জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটা টিম আমাদের কাজে নেমে গেছে, তারা খুঁজছে আরও কিছু লোক। বাবরের সময়কালে বাংলাদেশে একাধিক ঘটনা ঘটেছে, যা তাকে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। তার সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজের ধরন নিয়ে প্রশ্ন উঠেছিল, বিশেষ করে সন্ত্রাস দমন অভিযান এবং সীমান্তে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তাহার উদ্বেগ ছিল অনেক পরিমাণ। আর এর কারণে অনেকেই বাহবা দিয়েছিল, আবার অনেকের কাছে তিনি সমালোচিত হয়েছিল। এছাড়া বাবরকে ঘিরে যেসব বিতর্কিত ঘটনা বেশি আলোচনায় এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা। এই হামলায় আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছিল। আর এই ঘটনার পরে বাবরের ভূমিকা নিয়ে গুরুতর অভিযোগ ওঠে, যা শেষ পর্যন্ত রাজনৈতিক ক্যারিয়ারের সবচেয়ে অন্ধকার দিক হয়ে ওঠে। আর এই হামলার সঙ্গে সরাসরি জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাহাকে বিচারের আওতায় আনা হয়, এমনকি পরবর্তীতে তাহার মৃত্যুদণ্ডের রায়ও দেওয়া হয়।